কিন্তু যেহেতু কোভিড পরিস্থিতি আছে, তাই কোভিডের বাধ্যকতা মেনটেন করেই আমরা আপাতত এটাকে স্থগিত রেখেছি, কিন্তু নিশ্চয়ই স্বাধীনতার 75তম বর্ষে কখনো না কখনো সুযোগ হবে আমরা করব। নেতাজি সুভাষচন্দ্র বোসের এই 125তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের নামে জাতীয় বিশ্ববিদ্যালয় করছি। নেতাজি ওপেন ইউনিভার্সিটি অলরেডি আছে, আর একটা করব। এবং আমি সত্যমকে ধন্যবাদ জানাই, ও গতকাল আমাকে জানিয়েছে ওরা চুঁচুড়াতে একটা স্পোর্টস ইউনিভার্সিটি করবে নেতাজি সুভাষচন্দ্র বোসের নামে। আমি আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে অ্যাসিওর করছি, উই উইল এক্সটেন্ড আওয়ার ফুল কোঅপারেশন। নেতাজি সুভাষচন্দ্র বোসের আজাদ হিন্দ ফৌজ মনুমেন্ট আমরা তৈরি করছি। নেতাজির আদর্শে রাজ্যে বাংলায় আপনারা জানেন নেতাজি সুভাষচন্দ্র বোসের যে প্ল্যানিং কমিশন, সেই প্ল্যানিং কমিশন বর্তমানে ভারত সরকার এসে তুলে দিয়েছিলেন প্রথমে, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস সেদিন যা চিন্তা করেছিলেন আজও মনে রাখবেন আমাদের সকলের জন্য গ্রহণযোগ্য সিদ্ধান্ত। যারা সরিয়ে নিলেন, যারা তুলে নিলেন, তাদের প্রতি আমার লজ্জা জানানো ছাড়া, ধিক্কার জানানো ছাড়া আর কোনো বক্তব্য নেই। আমি এটুকু বলি, আমরা কিন্তু বাংলায় প্ল্যানিং কমিশন করছি। নাইবা হলো জায়গা তার দিল্লিতে, বাংলায় তো জায়গা থাকবেই। আর বাংলা সারা ভারতবর্ষকে পথ দেখায়, বিশ্ব বাংলাকে পথ দেখায়, এ কথা আজ নয়, বারবার ঘুরে ফিরে আসি। আমরা তরুণের স্বপ্ন বইটি, এই বইটির নামে আমরা 10 লক্ষ স্মার্ট কার্ড বা ট্যাব আমরা 12 ক্লাসের ছেলে মেয়েদের দিচ্ছি প্রতি বছর। প্রোগ্রামটার নামই তরুণের স্বপ্ন। তরুণের স্বপ্ন বইটা সকলে পড়ুন, আমরা নিশ্চয়ই চাই। আমি বারবার বলি, আমার জীবনে 2টি গ্রন্থ আমাকে অনুপ্রাণিত করেছিল, যার ফলে একটা আদর্শ, একটা মূল্যবোধ কেউ মানতে পারেন, কেউ নাও মানতে পারেন, কিন্তু আমি মানি। একটা কল টু দ্য নেশন স্বামী বিবেকানন্দের, আর একটা নেতাজি সুভাষচন্দ্র বোসের তরুণের স্বপ্ন। তাছাড়া রবীন্দ্রনাথ, নজরুল, দ্বিজেন্দ্রলাল রায় বা ধানসির তীরে এসব তো আছেই আমাদের। আপনাদের আবার বলি, জয় হিন্দ বাহিনী আমরা গড়ে তুলব। এনসিসির কায়দায় স্কুলে স্কুলে আমরা জয় হিন্দ বাহিনী এবং কলেজে আমরা গড়ে তোলার অলরেডি প্ল্যান নিয়েছি। একটু টাইম লাগবে, কোভিডের জন্য আমরা একটু পিছিয়ে যাচ্ছি, বাট প্রোগ্রামগুলো চলবে। স্বাধীনতার 75 বছর উপলক্ষে আলিপুর সেন্ট্রাল জেলে ভারতের স্বাধীনতা সংগ্রামে বাংলার অবদান সংক্রান্ত একটি স্থায়ী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এবং কলকাতা কর্পোরেশন একটা স্বাধীনতার এই যে হেরিটেজ আলিপুর জেল, এই সমস্ত আলিপুর জেলে অরবিন্দ, ঋষি অরবিন্দ থেকে শুরু করে আরও যাদের ফাঁসি হয়েছিল, আমরা সেখানে একটি মনুমেন্ট তৈরি করছি, মিউজিয়াম। কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে, তাই তো ববি? আমি থ্যাঙ্কস জানাচ্ছি হেরিটেজ কমিশনকে এবং ফিরহাদ হাকিমকে। এবং আমি কথা বলে নেব, কোভিডটা একটু কমুক, ওটা রেডি আছে। আমি স্বাধীনতার 75 বছর কমিটি এবং 125 বছর নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিবস উদযাপন এবং ঋষি অরবিন্দের 150 বছর উপলক্ষে আমরা সেটি জনগণকে উৎসর্গ করব। দিনটি আপনাদের আমরা বলে দেব, ওটা আমাদের তৈরি আছে। আমরা রাজ্য জুড়ে 23 থেকে 30 জানুয়ারি এবং 15ই আগস্ট থেকে 21শে আগস্ট স্বাধীনতা সংগ্রামীদের মূর্তিতে পুষ্পসজ্জা ও আলোকসজ্জার মাধ্যমে তাদের স্মরণ করছি। আমরা তাম্রলিপ্ত সরকারের স্মরণে তমলুকেও আমরা আমাদের প্রোগ্রাম উদযাপিত করব 75 বছরের পক্ষ থেকে। স্বাধীনতা সংগ্রামের স্মৃতি বিজড়িত স্থানগুলোকে পর্যটকদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। স্বাধীনতা সংগ্রামের সব তথ্য ডিজিটাইজ করা হবে। স্বাধীনতা আন্দোলনে নারীদের ভূমিকা নিয়ে আমি জানি অনেক মহিলা আছেন যাদের নাম
অনেকের কাছেই অজানা। আমরা হয়তো প্রীতিলতা ওয়াদ্দারের নাম জানি, আমরা হয়তো মাতঙ্গিনী হাজরার নাম জানি, আমরা হয়তো ঝান্সি রানী লক্ষ্মীবাইয়ের নাম জানি, আমরা হয়তো আরও কিছু নাম জানি, বাসন্তী দেবী সহ, সুচেতনা কৃপালিনী, সরোজিনী নাইডু সহ বহু অনেক নাম জানি। তাদের নিয়ে একটু পুস্তিকা আমরা তৈরি করব, যাতে আমাদের ইয়াং জেনারেশন এটাকে দেখতে পারে। স্বাধীনতা আন্দোলন নিয়ে প্রেসের যে ভূমিকা, কোন কোন প্রেস সেই সময় সবচেয়ে বেশি এগিয়ে এসেছিলেন, যেমন তাদের মধ্যে সঞ্জীবনী আছে, তাদের মধ্যে অমৃতবাজার পত্রিকা আছে, তাদের মধ্যে অনেক পত্রিকা আছে, এবং সেই পত্রিকাগুলো সম্বন্ধেও আমরা একটি বই পুস্তক আমরা প্রকাশ করছি, এবং আমি নিজের কবিতা সংকলনেও এটা রাখছি, যাতে লোকে জানতে পারে সেই সময় কোন কাগজগুলো সবচেয়ে বেশি স্বাধীনতা আন্দোলনের কথা নিয়ে সোচ্চার হয়েছিলেন। ঋষি অরবিন্দের 150তম জন্মবর্ষ উপলক্ষেও রাজ্যের সব কর্মসূচি ঠিক হয়ে গেছে। আলিপুর সেন্ট্রাল জেলের যে সেলে উনি ছিলেন, সেখানে পার্মানেন্ট এক্সিবিশন সেন্টারও তৈরি করা হচ্ছে। মনে রাখবেন, বাংলা স্বাধীনতার পীঠস্থান, বাংলা নবজাগরণের পীঠস্থান। এই বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলন কখনোই জয়ী হতো না, আমি গর্বের সাথে বলতে পারি। এই বাংলা না থাকলে নবজাগরণ জয়ী হতো না। এই বাংলা না থাকলে বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমারও, সারা বিশ্বের সাথে ভারতবর্ষের সম্পর্ক স্থাপন করা হতো না। এই বাংলার মাটি থেকেই সারা বিশ্বকে নেতাজি সুভাষচন্দ্র বোস সিঙ্গাপুর শুধু নয়, তিনি প্রথম নিজেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ডিক্লেয়ার করেছিলেন এবং তার কমিটিও তৈরি করেছিলেন। তিনি 5 ইয়ার প্ল্যানের কথা বলেছিলেন, আজাদ বাহিনী তৈরি করেছিলেন। মনে রাখবেন, এই বাংলায়, আমাদের বাংলায় দেশবন্ধু চিত্তরঞ্জন দাস নেতাজি সুভাষচন্দ্র বোসের খুব প্রিয় মানুষ ছিলেন, এবং সুভাষকে নেতাজি সুভাষচন্দ্র বোস ভীষণ ভালোবাসতেন। সেরকম একদিকে মাস্টারদা সূর্য সেন, একদিকে বুড়ি বলামের তীরে যুদ্ধ, একদিকে অরবিন্দের বাংলা, একদিকে রবীন্দ্রনাথের বাংলা, একদিকে নজরুলের বাংলা, একদিকে বাঘা যতীনের বাংলা, একদিকে বিনয় বাদল দীনেশের বাংলা, একদিকে ক্ষুদিরাম প্রফুল্ল চাকির বাংলা, একদিকে মাতঙ্গিনীর বাংলা, একদিকে সতীশ সামন্তর বাংলা। সমস্ত যুগের কাহিনী নজরুলের বাংলা আমরা সকলেই জানি। ইভেন আমাদের স্বাধীনতা আন্দোলনে স্বামী বিবেকানন্দের অবদান আমরা কেউ যেন ভুলে না যাই। নেতাজি সুভাষচন্দ্র বোস সম্বন্ধে জানতে গেলে আপনাকে আগে স্বামী বিবেকানন্দকে জানতে হবে। স্বামী বিবেকানন্দের যে কথা, যে উৎসাহ, যে উদ্দীপনা, যে কর্মপ্রেরণা নেতাজি সুভাষচন্দ্র বোসকে রন্ধে রন্ধে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করেছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি সুভাষচন্দ্র বোস তার প্রত্যেকটা কথায় বারবার উল্লেখ করেছেন, কারণ সেই সময়ে একদিকে স্বাধীনতার আন্দোলন, অন্যদিকে সংস্কৃতির আন্দোলন, দুটো একসাথে না মিক্স আপ হলে এত সুন্দরভাবে বাংলা ভারতবর্ষকে পথ দেখাতে পারত না। ঋষি অরবিন্দ বলেছিলেন, ফেডারেশন অফ কালচার, ফেডারেশন অফ কালচার, বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য, সংস্কৃতির মধ্যে যে একটা ফেডারেশন। আমরা আজকে ফেডারেল স্ট্রাকচারের কথা বলি, এই কথাগুলো মনে রাখবেন, ঋষি অরবিন্দের থেকে এসছে, বিবেকানন্দ থেকে এসছে, নেতাজি সুভাষচন্দ্র থেকে এসছে। কেন গর্ব করব না বলতে পারেন? জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন কে? নামটি তার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি রচনা করেছিলেন কে? বিশ্ব বরেণ্য ধন্য ছবি রবীন্দ্রনাথ ঠাকুর। বন্দে মাতরম সুজলাং সুফলাং শস্য শ্যামলাং মাতরম রচনা করেছিলেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্দে মাতরম পত্রিকা শুরু করেছিলেন কে? ঋষি অরবিন্দ। মনে রাখবেন, এই নামগুলো আমরা যেন ভুলে না যাই। আজকে কেউ কেউ তর্কের খাতিরে দেশটাকে ডিভাইড করবার জন্য পুরো হিন্দু মুসলমান করে বেড়ান।
তাদের বলবো একবার বিবেকানন্দ পড়ুন, একবার সুভাষচন্দ্রটা পড়ুন ভালো করে, একবার ভালো করে রবীন্দ্রনাথটা জানুন, গান্ধীজিটা জানুন, আম্বেদকর জানুন, দেখুন তারা কি বলে গেছেন। কেউ কখনো বলেনি দেশটাকে ভাগ করে জাতীয়তা সৌধ হয়, দেশটাকে ঐক্য রেখে অটুট রেখে তবেই কিন্তু জাতীয়তা সৌধ হয়। এটা নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন। আমরা অন্তরের সঙ্গে দেশকে ভালোবাসি না, তাই আমরা করি গৃহবিবাদ, তাই আমাদের মধ্যে জন্মে মির্জাফর উর্মিচাঁদ, তারা আজও মরেনি, তাদের বংশ বৃদ্ধি পেয়ে চলেছে। এ কথা যিনি বলেছিলেন তার নাম নেতাজি সুভাষচন্দ্র বোস। রিনাউন্সিয়েশন অ্যান্ড রিয়েলাইজেশন, ত্যাগ এবং উপলব্ধি না থাকলে সে মানুষ তৈরি হয় না। নিজেকে 16 আনা পেতে হলে 16 আনা দিতে হয়। এ কথাগুলো কে বলেছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বোস। আর স্বামী বিবেকানন্দ বলেছিলেন পবিত্রতা, অধ্যাবসায়, আত্মনির্ভরতা, নিজের প্রতি আত্মবিশ্বাস, এটা বলেছিলেন স্বামী বিবেকানন্দ। এই কথাগুলো যদি মনে করেন তাহলে দেখবেন তারাই বলেছেন নেতা কখনো গাছ থেকে পড়ে না, নেতা কাজের মধ্যে দিয়ে তৈরি হয়। এই কথাগুলো আমরা আজও স্মরণ করে চলেছি। কি করে ভুলবো? আজ যদি হঠাৎ করে কেউ এসে আমার ইতিহাসটাকে ভুলিয়ে দেয়, সরি, ভুলতে পারবো না। বরঞ্চ আমাদের দায়িত্ব ইতিহাসটাকে বেশি করে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়া, এবং সেটা পৌঁছে দেওয়ার জন্য যুবশক্তির কাছে পৌঁছে দেওয়া, এবং সেটা পৌঁছে দেওয়ার জন্য আমি মনে করি পাঠ্যপুস্তকে বাংলার যে দেশাত্মপ্রেমের ইতিহাস, ভারতবর্ষের যে দেশাত্মপ্রেমের ইতিহাস, তা বারবার পড়ানো হোক, বারবার পড়ানো হোক। একদিকে বিরসা মুন্ডা, একদিকে মাতঙ্গিনী হাজরার ছোট্ট একটু ইনসিডেন্ট বলি। দীঘায় একটা ব্রিজ আছে কন্টায়, সামনে তমলুকে, দীঘার পাশাপাশি। ব্রিজটার নাম পিছাবনি। কেন ব্রিজটার নাম পিছাবনি হয়েছিল জানেন? ইংরেজরা একদিকে গুলি ছুটছে, রক্ত খেতে খেতে মাতঙ্গিনী মার বুক ঝাঁঝরা হয়ে গেল, কিন্তু মাতঙ্গিনী সরে গেলেন না, তারা আরও এগিয়ে গেলেন। সেই জন্য এই ব্রিজটার নাম হয়েছিল পিছাবনি ব্রিজ, লোকাল ভাষায়। এসব ঘটনাগুলো আমাদের মনে রাখতে হবে। সারা ভারতবর্ষের স্বাধীনতা যখন হয়নি, 3টে সরকার, তাম্রলিপ্ত সরকার ঘোষিত হয়েছিল। একটা উত্তরপ্রদেশের বালিয়া, একটা মহারাষ্ট্রের সাতারা, আর একটা বাংলার তমলুক। তাম্রলিপ্ত সরকার গঠিত হয়েছিল। গান্ধীজি কাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন এ নিয়ে বিতর্ক হোক, আমি তো চাই তর্ক বিতর্ক হোক। গান্ধীজি যেদিন থেকে পলিটিক্সে জয়েন করেছিলেন, যেদিন থেকে দেশাত্মবোধক আন্দোলনে জয়েন করেছিলেন, যেদিন থেকে দেশাত্মবোধক আন্দোলনকে সংগঠিত করেছিলেন সারা ভারতবর্ষে, কোনটা তার সবচেয়ে প্রিয় জায়গা ছিল আমি সেটা বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি তার জীবনের অর্ধেক সময় আন্দোলনের কেটেছে এই বাংলায়। বেলেঘাটায় গান্ধী ভবন আমরা নতুন করে সাজিয়ে দিয়েছি। এমনকি বেলেঘাটায় গান্ধী ভবনে 1947 সালের যখন ফ্রিডম অ্যাট মিডনাইট হচ্ছে পার্লামেন্টে, ভারতবর্ষ স্বাধীনতা লাভ করছে, সবার আগে তো গান্ধীজি সেখানে উপস্থিত থাকার কথা ছিল, কারণ সেদিন নেতাজি ছিল না। নেতাজি সেই যে বাইরে চলে গেলেন, আজ পর্যন্ত আমরা জানি না নেতাজি রহস্য, এটা রহস্যই থেকে গেল। এ সরকার বলেছিলেন তারা সব রহস্য উদ্ঘাটিত করবেন, কিচ্ছু করেননি। আমাদের কাছে যা কাগজপত্র ছিল তদানীন্তন আমরা সব কাগজপত্র বাইরে দিয়ে দিয়েছি, সমস্ত ডিজিটাইজ করা হয়েছে এবং কলকাতা পুলিশের আর্কাইভে সেগুলো আছে, পশ্চিমবঙ্গ সরকারের আর্কাইভে আছে। এনি পেপার এনিবডি ক্যান আস্ক, দে ক্যান সি ইট। এবং অ্যাসেম্বলিও আমরা পূর্ব স্বাধীনতা আন্দোলনে বাংলা প্রধান রাজধানী ছিল, তার সমস্ত কাগজপত্র ডিজিটাইজ করা হচ্ছে। কিন্তু গান্ধীজির চম্পারণের আন্দোলনের কথা শুনেছি। জন্মেছিলেন গুজরাটের আহমেদাবাদে, হয়তো সারা ভারতবর্ষই তিনি পরিদর্শন করেছেন, কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট ইভেন্টে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট মুভমেন্টে
সে ডান্ডি অভিযান হোক, সে অহিংসা আন্দোলন হোক, সে ডিভাইড অ্যান্ড রুল পলিসি করতে গিয়ে দাঙ্গা হোক, সমস্ত দাঙ্গা নিভিয়েছিলেন গান্ধীজি। তাই সেদিন যখন ভারতবর্ষের সংসদে যারা স্বাধীনতা দিবস পালন করছিলেন, ফ্রিডম অ্যাট মিডনাইট, সেদিন গান্ধীজি কিন্তু দিল্লিতে ছিলেন না, তিনি ছিলেন কলকাতায়। গান্ধী ভবনে বসে অনশন করেছিলেন যাতে দাঙ্গা না হয়, দাঙ্গা যাতে মিটিয়ে দেওয়া যায়। কখনো কখনো কোনো পলিটিক্যাল পার্টির লোকেরা সুযোগ পেলেই কলকাতা কিলিংসের কথা বলেন। সে সময়টা আপনারা কোথায় ছিলেন? আপনারা কোথায় ছিলেন আর আপনাদের ভূমিকাই বা কী ছিল? আর সে সময় আপনাদের মনে রাখতে হবে ঐতিহাসিকভাবে ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান তিনটে নিয়ে ভারতবর্ষ ছিল, ইউনাইটেড ইন্ডিয়া। তারপরে ঐতিহাসিক কারণে পাকিস্তান আলাদা হয়ে গেছে, বাংলাদেশ আলাদা হয়ে গেছে। তাই কারো মনে দুঃখ ছিল, কারো মনে ক্ষোভ ছিল, কারো মনে ভালোবাসা ছিল। কিন্তু ইতিহাস গান্ধীজি সেদিন বেলেঘাটার গান্ধী ভবনে অনশন করছিলেন। এবং যদি আমি ভুল না হই তাহলে এ কথা সত্য, গান্ধীজির অনশন এক সময় ভাঙাবার জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এক গ্লাস ফলের রস নিয়ে গিয়েছিলেন। নিয়ে গিয়ে এই গানটি গেয়েছিলেন। গান্ধীজি বলেছিলেন, তুমি আমাকে একটা গান শুনিয়ে আমার অনশন ভাঙাও। তখন গান্ধীজি গেয়েছিলেন, জীবনও যখনও শুকায় যায় করুণা ধারায় এসো। এই সুন্দর গানটি সেদিন গান্ধীজির উদ্দেশ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গেয়েছিলেন। কাজেই মনে রাখবেন, বাংলার ইতিহাস ভারতবর্ষের ইতিহাস, বাংলার ইতিহাস বিশ্বের ইতিহাস। আন্দামান আর সেলুলার জেলে যদি যান, দেখবেন কত বাঙালি স্বাধীনতা সংগ্রামী স্বাধীন করেছিল দেশকে। সবচেয়ে বেশি নাম বাংলার, তারপরে পাঞ্জাবের আছে। তাই তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায় জাতীয় সঙ্গীতে বেরিয়ে আসে, পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ। কেন বেরিয়েছিল? তিনি জানতেন আন্দামান সেলুলার জেল নিশ্চয়ই তিনি পরিদর্শন করেছেন। আমি নিজে পরিদর্শন করেছি, আমি নিজে নামগুলো দেখেছি। এবং তিনি আজাদ হিন্দ বাহিনী, এই যে আজকে ইন্ডিয়ান আর্মি, তার প্রথম রূপ দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। কতদিন আগেকার ঘটনা, আজকে আপনারা মেমোরিয়াল নিয়ে রাজনীতি করছেন। আরে ওয়ার মেমোরিয়ালে, যে কোনো ওয়ারে যে আর্মি, যে সাধারণ মানুষ প্রাণ দিয়েছে, সকলকে আমরা স্যালুট জানাই, সকলকে আমরা শ্রদ্ধা জানাই। শহীদদের মধ্যে কখনো ভাগাভাগি হয় না। শহীদরা যারা প্রাণ দিয়েছে, কেউ বা হিন্দু, কেউ বা শিখ, কেউ বা মুসলমান, কেউ বা খ্রিস্টানি, কেউ বা বৌদ্ধ, কেউ বা পারসিক, কেউ বা জৈন, সবাই প্রাণ দিয়েছে। সাদা কালোর কোনো ভেদাভেদ নেই। সাদা মানুষও প্রাণ দিয়েছে, কালো মানুষও প্রাণ দিয়েছে, ছোটরাও দিয়েছে, বড়রাও দিয়েছে। কত বয়স ছিল ক্ষুদিরামের যখন ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল? তার একটা ছোট্ট গান আজও আমাদের অন্তরকে নাড়া দেয়, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। ভুলে যাব? ভুলে যাব? এ মেরে ওয়াতন কো লোগো কাকে নিয়ে তৈরি হয়েছিল? এ মেরে ওয়াতন কো লোগো প্রদীপ কুমার লিখেছিলেন, লতাজি গিয়েছিলেন। जब घायल हुए हिमालय खतरे में पड़े आजादी, जब तक थी सांस लड़े हो फिर अपनी लाश बिछा दी, संगीन पे धर पड़ माथा सो गए अमर बलिदानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। जय हिंद स्लोगानकार नेताजी सुभाष चंद्र बोस। বন্দে মাতরম ন্যাশনাল সংকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। জনগণ মন অধিনায়ক জয়ে জাতীয় সঙ্গীতকার রবীন্দ্রনাথ ঠাকুরের। সবটাই বাংলাকে ঘিরে। আর আজকে বাংলাকে এত অবজ্ঞা, এত অবজ্ঞা কেন? বাঙালির ইতিহাস মুছে দেবার ক্ষমতা কারো নেই, আমার চ্যালেঞ্জ রইল। এবং ভারতবর্ষের রিয়েল ইতিহাস মুছে দেওয়ার ক্ষমতাও কারণ নেই। যারা করবেন আগুনে তারা হাত পোড়াবেন, জেনে রাখবেন। মশাল দিয়ে আগুন জ্বেলে সৈনিকদের সম্মান জানান, শহীদদের সম্মান জানান।
অমর জ্যোতি, একটা অমর জ্যোতি নিভিয়ে দিয়ে একটা স্ট্যাচু করে দিলেই নেতাজিকে ভালোবাসা যায় না। এতদিন পর্যন্ত তো বের করতেই পারলেন না নেতাজির মৃত্যু রহস্য। স্ট্যাচুতে লিখবেন জন্মদিন, মৃত্যুদিনটা লিখতে পারবেন তো? আমরা কেউই লিখতে পারবো না। আজও এই ইতিহাস কেউ জানে না। এতদিন দেশ স্বাধীন হয়েছে, ৭৫ বছর স্বাধীনতার আমরা পার করছি, আজও কেউ জানলো না। কোথায় গেলেন তিনি? হারিয়ে গেলেন, অদৃশ্য হয়ে গেলেন। কিন্তু তবু মনে রাখবেন, আজও আমরা লড়াই করার যে প্রেরণা পাই। অনেকভাবে আমাদের দাবানোর চেষ্টা করা হয়, অনেকভাবে হুমকি দেওয়া হয়, অনেকভাবে সন্ত্রাস করা হয়, কিন্তু আমি আজও বলি, যতদিন গান্ধীজি, নেতাজি, রবীন্দ্রনাথ, নজরুল, একেবারে ভগৎ সিং থেকে শুরু করে বাবা সাহেব আম্বেদকর, বিরসা মুন্ডা থেকে শুরু করে প্রীতিলতা ওয়াদ্দার, মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে সরোজিনী নাইডু, সুচেতনা কৃপালিনী থেকে শুরু করে, তাদের ইতিহাস বজায় থাকবে। এমনকি লালবাল পালও, ভারতবর্ষের ইতিহাস থেকে ইতিহাসকে মুছে দেওয়া যাবে না, মুছে দেওয়া যাবে না। আমি যাদবপুর ইউনিভার্সিটির একটা ইতিহাসের কনফারেন্সে গেছিলাম। প্রত্যেকটা ঐতিহাসিক বলছেন আজকে ভারতবর্ষের ইতিহাসকে মুছে দেওয়া হচ্ছে নিজেদের কারণে। দেখে শিক্ষা নিন না। আমরা খুব ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র লাল পিঁপড়ের থেকেও ছোট। বলুন তো, আমার জীবনের বড় রাজনৈতিক স্লোগান যখন আমি কৃষক আন্দোলন করেছিলাম, মা মাটি মানুষ। আমি আজ পর্যন্ত মা মাটি মানুষের নামে কোনো স্কিম করিনি। কেন জানেন? ওটা আমাদের সবার স্লোগান। আমি এটা নিয়ে রাজনীতি করতে চাই না। আমাকে অনেকেই বলেছে তোমার বাবার নামে একটা মিউজিয়াম করো, তোমার মায়ের নামে একটা আর্কাইভ করো। আমি কোনো প্রয়োজন নেই। আমার বাবা মা বেঁচে থাকবে আমার কাজের মধ্যে দিয়ে, তিনি আমাদের কাজ করতে শিখিয়েছেন। মূর্তি দিয়ে সব কিছু হয় না, অন্তর দিয়ে উপলব্ধি করতে হয়, অনুপ্রাণিত করতে হয়। আজকে প্রশ্ন এসছে ইতিহাস মুছিয়ে দেওয়ার কারণ চলছে যখন, আজও কি শীত ঘুমে কুয়াশার চাদরে ঢাকা দিয়ে আমরা ঘুমোবো, নাকি আমরা জাগবো? জাগ্রত শক্তি হবে, ভারতবর্ষ জাগবে, हिंदुस्तान जागबे। उठो जागो हिंदुस्तान, आप आगे बढ़ो, आप देश को प्यार करो, आप रिश्ता से, प्यार से, मोहब्बत से गांधी जी को प्यार करो, नेताजी को प्यार करो, अंबेडकर को प्यार करो, मौलाना अबुल कलाम आजाद को प्यार करो, भगत सिंह को प्यार करो, बिरसा मुंडा को प्यार करो। नेता कैसा होता है? वही नेता होता है जो सबको दिए, जो which leader is accepted by the people. Leader must lead for all. हम उसको नेता मानते हैं जो सही बातों में नेता होता है, जो सही बातों में सबको समान सम्मान देते हैं, पॉलिटिकल कलर नहीं देख के। आज आप लोगों ने हम लोगों को धर्म सिखाया, धर्म शिक्षा दे रहा है। नेताजी सुभाष चंद्र बोस তার রাইট হ্যান্ড ছিল সানাজ। আমরা করিনি তখন, আমরা তো করিনি। বসে আছে ভরত মহারাজ এখানে, ভারত আমাদের সেবাশ্রম সঙ্গের মহারাজ দিলীপ মহারাজ, জিজ্ঞেস করুন তো কখনো হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান করবে? করবে না, কখনো করবে না। আমি গঙ্গাসাগরে একটা গেট বানিয়েছিলাম। আমি ज्ञानदास जी के जिज्ञेस करेছিলাম क्या गेट बनाना चाहिए, क्या नाम देना चाहिए? उन्होंने मेरे को कहा इसका नाम संप्रीति बीज दीजिए, जो सबके लेके चलते हैं वही सबसे बड़ा धर्म है। এর থেকে বড় ধর্ম আর কিছু হতে পারে না। গান্ধীজি তো সবাইকে নিয়ে চলেছেন। বিবেকানন্দ যাননি মুসলমানের ঘরে গিয়ে খাননি। এখনো চোখের সামনে বলবো, নেতারা যখন বেলুর মঠে আসেন গিয়ে একবার দেখে আসবেন, বেলুর মঠের ভেতরে একটা দরগা আছে, যান গিয়ে দেখে আসুন। আমায় প্রমাণ করতে হয় আমি হিন্দু না মুসলমান। আমি যে বাড়িটায় থাকি আমার দেওয়ালটাতেই একটা মহাদেবের মূর্তি বসানো আছে আমার জন্ম থেকেই। সেটা আমি করিনি, হয়ে আছে। আমাকে এটা পরিচয় দিয়ে বলতে হবে ইউ গিভ মি দ্য ক্যারেক্টার সার্টিফিকেট,
I don't need any character certificate from BJP party or anyone. I need character certificate from the people of this country and people of this land, people of this soil. কাজে নেতাজি সুভাষচন্দ্র বোসকে কি আপত্তি ছিল একটা ট্যাবলো নয় থাকতো? আরেকবার দিয়েছিলাম রবীন্দ্রনাথ শান্তিনিকেতন, গান্ধীজি আর রবীন্দ্রনাথের মিলন, বাতিল করে দিয়েছে। দুবার পরপর আমরা গেছিলাম, দুবারই ফার্স্ট হয়েছিলাম। এত অ্যালার্জি কেন? আজকে তো স্ট্যাচু করছেন আমাদের এই প্রেসারে, এতদিন স্ট্যাচু করার কথা মনে হয়নি। আর আমাদের রেড রোডের স্ট্যাচু দেখে যান, এটা প্রাণবন্ত, এটা আর্টিফিশিয়াল নয়, এটা জীবন্ত। 365 দিন এটা জীবন্ত, এটা প্রাণবন্ত, এটা সঞ্জীবিত, প্রতিদিন আমাদের জীবনে প্রেরণা দেয়। একটা স্ট্যাচু করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না, মনে রাখবেন। অনেক স্ট্যাচু তো করেছেন কোটি কোটি টাকা খরচা করে, একবারও দেশের ইতিহাসটাকে পড়েছেন? দেশের ইতিহাসটাকে দেখেছেন? দেশের ইতিহাসটাকে রক্ষা করেছেন? আজকে ভয়ে কেউ মুখ খোলে না। নোটবন্দি থেকে একেবারে কোভিড থেকে রেল ভবন থেকে শুরু করে সব উড়িয়ে দেওয়া, সব হেরিটেজ নষ্ট করে দেওয়া, কেউ কিছু বলল না, সবাই চুপচাপ হয়ে গেল ভয়ে ভয়ে। আজ আমি ভেবে পাই না, আজকে লোকে স্বাধীনভাবে কথা বলতে ভয় পায়, স্বাধীন সত্তা হারিয়ে গেছে। তাই আজকের দিনে নেতাজি সুভাষচন্দ্র বোসের যে 125তম জন্মবার্ষিকী আমরা উদযাপন করছি, আমি আমার নারী শক্তিকে, আমি আমার ছাত্র এবং যৌবনকে বলবো, সত্যি যদি নেতাজিকে জয়তু নেতাজি বলতে হয়, अगर आप नेताजी को पसंद करते हैं, गांधी जी को पसंद करते हैं, लाल बाल पाल को पसंद करते हैं, भगत सिंह को पसंद करते हैं, अंबेडकर को पसंद करते हैं, बिरसा मुंडा को पसंद करते हैं, मौलाना अबुल कलाम आजाद के पसंद करते हैं, तो गाना कभी मत भूलिए, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। মনে রাখবেন, মনে রাখবেন, নজরুল ইসলাম মুসলমান বলে তাকে অচ্ছুত করা হবে, তার হাত দিয়ে যখন শ্যামা সঙ্গীতগুলো বেরোয়, একবারও পড়ে দেখেছেন কত শ্যামা সঙ্গীত তিনি লিখেছেন, যা আপনাদের প্রিয় ওই ব্লান্ট রিলিজিয়াস সিস্টেমও বের করতে পারবে না। কালো মায়ের পায়ের তলায় দেখে যারে, মায়ের ওই নাচন, নানা রকম শ্যামাসঙ্গীত, যেটা উনি অনেক শ্যামাসঙ্গীত গেয়েছেন। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী, অথবা ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনেরও জয়গান, আসিও লক্ষ্যে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান। আজকে আবার সেই কথায় ফিরে এসে বলি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, যদি তোর ডাক শুনে কেউ না হাসে, একলা চলো রে। একলা চলারও একটা মাধুর্য আছে। সবাইকে ডাকবেন, সবাইকে আমন্ত্রণ জানাবেন, সবাই আসলে খুশি হব। সবারই করি আহ্বান, এসো উৎসুক চিত্ত, এসো আনন্দিত প্রাণ। কল্যাণেরই পাদপিত তলে, যেখানে মনে রাখবেন যে গানগুলো করে গেছেন, সত্য যেখানে দীপ জ্বালে, সেই সত্যম শিবম সুন্দরমকে মিশিয়ে দিয়ে যেখানেই আহ্বান করবেন, সবাইকে নিয়ে করবেন, এবং সবাইকে নিয়ে চললেই তবেই জগতে শান্তি আসে, বিশ্বের শান্তি আসে, তা নাহলে আসে না। চ্যারিটি, মাদার চ্যারিটি অব মিশনারিজ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো। ভাগ্যিস আমরা জানতে পেয়ে ওটাকে রেজ করেছিলাম, তাই ওটাকে রেস্টোর করা হলো, তা নাহলে আপনারাও সব কিছু হারাতেন। সারা বিশ্ব তোলপাড় হয়ে গিয়েছিল, ইভেন সিনেটেও এ নিয়ে আলোচনা হয়েছিল, খবর আমরাও একটু একটু রাখি। সুতরাং আমি মনে করি নেতাজির ট্যাবলোকে আপনারা কেন বাতিল করেছেন আমি জানি না, কোন কারণে বাতিল করেছেন আমাদের দেখানো হয়নি, দর্শানো হয়নি, জানানো হয়নি। কিন্তু জেনে রাখবেন 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের 75 বর্ষে নেতাজির ট্যাবলো রেড রোডে চলবে। তার কারণ আপনারা প্রত্যাখ্যান করলেও আমরা সেটাকে বরণ করে, গ্রহণ করে সসম্মানে তাদের পূজিত করব। কেন এই জিনিস হবে? দেখে দেখে, টিপ
চুপচাপ, যখন তখন আইএসদের তুলে নিয়ে চলে যাবে। বয় যখন তখন আইপিএসদের তুলে নিয়ে চলে যাবে। এ মগের মুলুক নাকি? দেশে কি কোনো আইন নেই? যে অফিসার আইএএস আইপিএস পড়ে অনেক কষ্ট করে পড়াশোনা করে আসে, why they are withdrawing the rules, original rules for IAS and IPS? They can withdraw any time without the consent of the state government. That means my chief secretary is working here. You can say any day, any morning that chief secretary, you come to Delhi. So who will work for state? ফেডারেল স্ট্রাকচারটা আপনারা ভেঙে দিয়েছেন, ফেডারেল স্ট্রাকচারটা আপনারা ডেস্ট্রয় করে দিয়েছেন। তাই মনে রাখবেন, আগামী দিনে নেতাজির পদস্পর্শে দাঁড়িয়ে বলছি, ফেডারেল স্ট্রাকচারকে